জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি, বললেন কর্নেল ওলি। এদিকে সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে, বললেন সড়ক পরিবহন মন্ত্রী। জানাবো আওয়ামী লীগ সরকারের ভুল নীতিতে বিদ্যুৎ খাতে 7 বছরে ভর্তুকি বেড়েছে 7 গুণ। আরো জানাবো গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে, বললেন গোলাম পরোয়ার। এদিকে দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলায় বিএনপির নতুন চ্যালেঞ্জ, বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবি ইসলামিক ফ্রন্টের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি, বললেন কর্নেল ওলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল ওলি আহমেদ বলেছেন, গণভোটে 70% জনগণ হ্যাঁ ভোট দিয়ে জুলাই সনদকে বৈধতা দিয়েছে, কিন্তু সরকার গঠনের পর বিএনপি সেই অবস্থান থেকে সরে এসেছে, যার ফলে আজকে এই সংকট তৈরি হয়েছে। কর্নেল ওলি আহমেদ বলেন, গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, সেখানেও বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে শেখ হাসিনার পরামর্শ মতে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। বিজেপি নির্বাচনে জেতার পর থেকে সেখানে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টোপাধ্যায় দ্বারা বেষ্টিত উল্লেখ করে তিনি বলেন, আপনি এসব বেষ্টনী থেকে বের হয়ে জনগণের ইচ্ছার প্রতি ফিরে আসেন। বেগম জিয়া ও জিয়াউর রহমানের মর্যাদা রক্ষা করুন। ইচ্ছা করলে ক্ষমতায় থাকা যায় না, ক্ষমতায় থাকতে হলে নীতি নৈতিকতা ও জনগণের সমর্থন প্রয়োজন। দেশের 70% মানুষের ইচ্ছার বিরুদ্ধে কি আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। বিশ্ব তৃতীয় যুদ্ধের দিকে এগুচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সার ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, খুন খারাপি বেড়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, এসব উন্নয়নের দিকে মনোযোগী হন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে দলীয়করণ বন্ধ করতে হবে। আমি বলবো প্রধানমন্ত্রীকে চিন্তা করতে হবে, তার দলের যে যাই করুক দায় তাকেই নিতে হবে। দ্রব্যমূল্যের কারণে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হলে সরকার সেটি সামাল দিতে পারবে না, বিরোধী দলও আঙুল চুষবে না। সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে, বললেন সড়ক পরিবহন মন্ত্রী। সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। দৌলতদিয়া পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, হ্যাঁ, পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতুর জন্য 3টি প্রস্তাবনা আছে। এর মধ্যে 1 নম্বর প্রস্তাবনাটি হচ্ছে আপনার উল্লেখ করা ওই রুট। আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছি। ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এখন অর্থায়নের বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে এবং আলোচনা চলছে। পাশাপাশি অন্যান্য প্রাক প্রস্তুতির কাজও এগিয়ে যাচ্ছে। মন্ত্রী বলেন, সম্ভাব্যতার সমীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং অর্থায়ন নিয়ে আলোচনা চলছে, প্রাক প্রস্তুতির কাজও এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, ঈদ যাত্রায় নৌপথে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আরিচা ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে গাড়ির ব্রেক ত্রুটির বিষয় উঠে এসেছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে এবার ফেরিতে গাড়ি ওঠার আগে ব্যারিকেড ব্যবস্থা করা হচ্ছে, যাতে ফেরি সম্পূর্ণ খালি না হওয়া পর্যন্ত নতুন গাড়ি প্রবেশ করতে না পারে। এছাড়া সদরঘাটে স্পিড বোট ও লঞ্চ চলাচলের নতুন শৃঙ্খলা আনা হয়েছে। এখন থেকে স্পিড বোটের যাত্রীরা সরাসরি লঞ্চে উঠতে পারবেন না, তাদের নির্ধারিত পন্টন ব্যবহার করতে হবে। এই জন্য নতুন সংযোগ সেতু নির্মাণ করা হয়েছে। মন্ত্রী বলেন, 1.5 কোটিরও বেশি মানুষের ঈদ যাত্রা এবং প্রায় 1 কোটি কোরবানির পশু পরিবহনকে কেন্দ্র করে এবারে ঈদ ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে সব সংস্থা সমন্বিত কাজ করলে ভোগান্তি ও দুর্ঘটনা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগ সরকারের ভুল নীতিতে বিদ্যুৎ খাতে 7 বছরে ভর্তুকি বেড়েছে 7 গুণ। আওয়ামী লীগ সরকারের ভুল নীতির কারণে প্রতি বছরই বিদ্যুৎ খাতে বিপুল পরিমাণ ভর্তুকি গুনতে হচ্ছে, যে ভার বহন করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। এখন বিএনপি নেতৃত্বাধীন সরকারকেও সেই ঘানি টানতে হচ্ছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, গত 7 বছরের ব্যবধানে এখানে ভর্তুকি বেড়ে দাঁড়াচ্ছে 7 গুণেরও বেশি, বা 633%। জানা গেছে 2020 থেকে 21 অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারকে ভর্তুকি দিতে হয়েছিল 8,945 কোটি টাকা। আর আগামী 2026 থেকে 27 অর্থ বছরে বিদ্যুৎ খাতে সরকারকে লোকসান গুনতে হবে 65,555 কোটি টাকা। বিদ্যুৎ বিভাগের হালনাগাদ এক প্রতিবেদনে আগামী অর্থ বছরের লোকসান বা ভর্তুকি এই চিত্র তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, অদক্ষ ব্যবস্থাপনা, উচ্চ ক্যাপাসিটি চার্জ, বিদ্যুৎ ক্রয় চুক্তিতে অনিয়ম ও দুর্নীতি, বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রি করার কারণে দেশের বিদ্যুৎ খাত এই সংকটাপন্ন অবস্থার মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এছাড়াও গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া মধ্যপ্রাচ্য সংকট এই অবস্থাকে আরো শোচনীয় করে তুলেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, এই বিপুল পরিমাণ ভর্তুকি অর্থ
দিয়ে বাংলাদেশের 1.5 বছরের স্বাস্থ্য বাজেট এবং 2.5 বছরের কৃষি বাজেট দেওয়া সম্ভব বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সূত্র। জানা যায়, চলতি অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ রয়েছে 41,908 কোটি টাকা। একই সাথে চলতি অর্থ বছরের কৃষি খাতে বরাদ্দ রয়েছে 27,224 কোটি টাকা। মূলত জনগণের কাছ থেকে কর হিসেবে আদায় করা অর্থ থেকে বিদ্যুৎ খাতের এই বিপুল লোকসান মেটানো হচ্ছে, ফলে আর্থিক চাপের ভার শেষ পর্যন্ত গিয়ে পড়েছে সাধারণ মানুষের উপরে। বিদ্যুৎ খাতে ভর্তুকির এই প্রবণতা থামার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। প্রতি বছর ভর্তুকি বেড়েছে লাফিয়ে লাফিয়ে। পরিসংখ্যানে দেখা যায়, দেশি বিদেশি কোম্পানি থেকে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে বেশি দামে বিদ্যুৎ কেনার কারণে প্রতি বছর বিদ্যুৎ খাতে ভর্তুকি বেড়েছে। যেমন 2021-22 অর্থ বছরে এ খাতে ভর্তুকি লেগেছে 11,963 কোটি টাকা। এরপরে 2022-23 অর্থ বছরে তা বেড়ে হয়েছে 23,000 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে তা 1,10,000 কোটি টাকা বেড়ে হয়েছে 33,000 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে তা দ্বিগুণের মতো বেড়ে দাঁড়িয়েছে 62,000 কোটি টাকা। চলতি 2025-26 অর্থ বছরে তা হবে 62,964 কোটি টাকা। এই বিষয়ে বিদ্যুৎ বিভাগের ভাষ্য হচ্ছে, জয়েন্ট ভেঞ্চারে স্থাপিত 3টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সরকারি বেসরকারি বিদ্যুৎ কোম্পানি এবং আদানি পাওয়ার ঝাড়খণ্ড সহ ভারত ও নেপাল হতে বিদ্যুৎ আমদানির বিপরীতে 2025-26 অর্থ বছরে এপ্রিল থেকে জুন পর্যন্ত 18,537 কোটি 49 লাখ টাকা ভর্তুকির প্রয়োজন হবে। চলতি 2025-26 অর্থ বছর সংশোধিত বাজেটে বিদ্যুৎ খাতে 36,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে। ওই বরাদ্দ থেকে ইতিমধ্যে 32,110 কোটি টাকা পাওয়া গেছে এবং 3,290 কোটি টাকা অবশিষ্ট রয়েছে। গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে বললেন গোলাম পরোয়ার। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন। 5 কোটি মানুষের গণভোটের রায়কে অস্বীকার করে দেশের নতুন সংকট তৈরি করবেন না। ইতিহাস থেকে শিক্ষা নিন, তা না হলে অতীতে যারা কর্তৃত্ববাদী ও ফাঁসিবাদী শাসনের পথ বেছে নিয়েছিল তাদের মতো পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সালাউদ্দিন আহমেদ জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী বিভিন্ন সময় একই ধরনের বক্তব্য দিয়েছেন, কিন্তু গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে না। বিএনপি জুলাই সনদকে জুলাই চেতনার পরিবর্তে নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায় বলে অভিযোগ করেন তিনি। গোলাম পরোয়ার বলেন, বিএনপি জুলাই সনদে যে 10টি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো ভবিষ্যতে স্বৈরাচার সৃষ্টির হাতিয়ার হতে পারে। তবে দেশের 70% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তিনি আরো বলেন, বল এখন জামায়াতের কোর্টে নেই, বল আপনার কোর্টে। আপনারা ভুল করলে সে বল আপনাদের বাড়িই ঢুকে যাবে। দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলায় বিএনপির নতুন চ্যালেঞ্জ বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে পুনর্গঠন করায় এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ। মির্জা ফখরুল বলেন, আপনারা বড় রকমের যুদ্ধ শেষ করে এসেছেন। সেই যুদ্ধটি হচ্ছে দেশের মানুষকে রক্ষা করার, দেশকে রক্ষা করার এবং গণতন্ত্রকে রক্ষা করার। সেই যুদ্ধে আপনারা জয়ী হয়েছেন। সংসদে আপনারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছি, আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে। তিনি আরো বলেন, আজকে আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আমরা একটি ধ্বংসস্তূপের মধ্য থেকে সরকারে এসেছি, যেদিকে তাকাবেন সেদিকে শুনবেন নাই নাই নাই। আসলে অবস্থাটা তাই। এই ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা, টেনে তোলা দলকে শুধু নয়, সরকারকে এবং রাষ্ট্রকে। এটাই আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ। বিএনপি মহাসচিব বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আমাদের নেতা তারেক রহমান, যিনি নির্বাচন থেকেও আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, দেশের সফল একটি অভ্যুত্থান ঘটিয়েছেন এবং একই সঙ্গে সফল নির্বাচন জয়ের মাধ্যমে সরকার এসেছেন। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমরা তার এই নেতৃত্ব দলের নেতাকর্মীদের আত্মত্যাগ এসব স্মরণ করে দলকে আরো সুসংগঠিত করি। তৃণমূল পর্যায়ে সব মানুষের কাছে আমাদের দলের যে কাজগুলো হচ্ছে সেগুলো পৌঁছে দিই এবং একটি যোগসূত্র রক্ষা করি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবি ইসলামিক ফ্রন্টের। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিকে অসম উল্লেখ করে চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস.এম. ফরিদ উদ্দিন বলেন, এই চুক্তির কারণে বাণিজ্য বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। এটি বাতিল না করলে ভবিষ্যতে বাংলাদেশের বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। ফরিদ উদ্দিন বলেন, নির্বাচন আগে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ করবে। বাংলাদেশ চেষ্টা করলেও স্বাধীনভাবে অন্য কোনো দেশ থেকে কিছু কিনতে পারবে না। ফলে বাংলাদেশ ধীরে ধীরে আমেরিকার একটি উপনিবেশ পরিণত হবে। মানববন্ধন ইসলামিক ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবায়ের বলেন, কোনোভাবেই অন্তর্বর্তী সরকারের দেশের স্বার্থবিরোধী এমন চুক্তি করার এখতিয়ার ছিল না। সত্যিকার অর্থে বাণিজ্য চুক্তির নামে এটি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার চুক্তি। এটি বহাল থাকলে বাংলাদেশে অন্য দেশের সঙ্গে চুক্তি করতে পারবে না। সুতরাং এই গণবিরোধী চুক্তি জনগণ কখনো মেনে নেবে না। তাই চুক্তিটি সংসদে উত্থাপন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।